রেকর্ড শুরু করলাম। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আগের স্লাইডটা? জি স্যার। ওকে, যেটা বলছিলাম আজকের ক্লাসে আমরা বেসিক্যালি যে জিনিসটা দেখবো সেটা হলো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস এন্ড দেয়ার প্রপার্টিজ এর সেকেন্ড পার্ট, যেটা মডিফিকেশন অফ ক্যারিয়ার ডেনসিটি। তো প্রথম যেটা বললাম যে মডিফিকেশন অফ ক্যারিয়ার ডেনসিটিস, এই মডিফিকেশনটা কেন দরকার হবে আমাদের? আমাদের তো নর্মালি মাথায় চিন্তা আসতেই পারে যে গত ক্লাসে আমরা একটা এক্সাম্পল করেছিলাম যে 30°C টেম্পারেচারে সিলিকনের একটা বার ছিল যে 10 সেন্টিমিটার সাইজ। আচ্ছা, সাইজের কথাটা বাদই দেই, ইউনিটস ভলিউম যেটা ছিল 1 কিউবিক সেন্টিমিটারে আমরা দেখেছিলাম 1.319 বা 319 ইন্টু 10⁻10 এই সংখ্যক ফ্রি ইলেকট্রন ছিল। ঠিক আছে, তাহলে আমাদের কথা এটা জি আমরা স্যার। মাথায় কোশ্চেন আসতেই পারে যে আমাদের 10⁻10 তো অনেক বড় একটা সংখ্যা। এই সংখ্যাটা যদি চিন্তা করো, এখানে কিন্তু 131 কোটি ফ্রি ইলেকট্রন আছে 1 কিউবিক সেন্টিমিটার একটা সিলিকনে 30°C। তাহলে আমাদের ক্যারিয়ারের মডিফিকেশন করার দরকার কি? এটা তো অনেক ইলেকট্রনই আছে, এটুক হলেই তো চলে। প্র্যাকটিক্যালি যদি বলি যে না, 131 কোটি ফ্রি ইলেকট্রন থাকা এনাফ না। আমাদের যে ধরনের ডিভাইস আমরা এখন ইউজ করি তাতে কারেন্ট মোটামুটি ভাবে ফ্লো করার জন্য 10⁻15 থেকে টেক্সট হ্যাঁ আচ্ছা পাওয়ার দেওয়া যাবে না, 10⁻15 থেকে 16 এই রেঞ্জের ক্যারিয়ার ডেন্সিটি দরকার হয়। এখানে আছে কত? 10। আমাদের দরকার 15 থেকে 16, তার মানে কি আরো 1 লক্ষ থেকে 10 লক্ষ গুণ বেশি দরকার। তার মানে ক্যারিয়ার যেটা আছে সেটা মডিফাই করার দরকার হবে। সেকেন্ড জিনিস হলো ট্রান্সপোর্ট অফ ক্যারিয়ার্স। ট্রান্সপোর্ট অফ ক্যারিয়ার্স কি, এটা আমরা যখন ঢুকবো তখনই দেখবো। তো প্রথম আমরা মডিফিকেশন অফ ক্যারিয়ার ডেন্সিটি থেকেই শুরু করি। আচ্ছা, নতুন স্লাইড আসছে তোমাদের? জি স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মডিফিকেশন অফ ক্যারিয়ার ডেনসিটি এই টপিকটার মধ্যে আমরা তিনটা জিনিস দেখবো। একটা হলো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, একটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, একটা ডোপিং। তিনটা টপিক এর মধ্যে আসবে। যখন আসবে আমরা একটা একটা করে আরো ক্লিয়ার হয়ে যাবে কোনটা কি জিনিস। তো প্রথমেই চিন্তা করি যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরটা কি। স্যার খাঁটি সেমিকন্ডাক্টর, যেটাতে কোনো ভেজাল নাই, ভেজাল মিশ্রিত থাকে না। বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। হ্যাঁ, এই যে কথাটাই হলো পিওর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হলো দ্য পিওর টাইপ অফ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস আর এক্সাম্পলস অফ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। তার মানে আমরা এর আগের ক্লাসে যে এক্সাম্পল গুলো দেখেছিলাম ওইখানে একটু চিন্তা করে দেখো, সবই কি ছিল? সিলিকন। তাহলে ওই সিলিকনের মধ্যে যদি কোনো রকম ইমপিউরিটি না থাকে, যখন ওই রকম পিওর সিলিকন থাকবে তখনই আমরা ওইটাকে বলবো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্যগুলো কি দেখো, দুইটা বৈশিষ্ট্য এখানে বলা আছে। এক নাম্বার হলো, প্রথম বৈশিষ্ট্য হলো দে হ্যাভ ভেরি হাই রেজিস্ট্যান্স। তাদের রেজিস্ট্যান্স অনেক হাই। কেন রেজিস্ট্যান্স হাই? এই যে মাত্র যেটা বললাম যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে ইলেকট্রনের ডেনসিটি 10⁻10, যেটা খুব বেশি না। ইলেকট্রন যদি বেশি না থাকে তাহলে তো কারেন্ট বেশি ফ্লো করতে পারবে না, আর কারেন্ট ফ্লো করতে না পারা মানেই ওইখানে কি রেজিস্ট্যান্স বেশি। তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ফার্স্ট বৈশিষ্ট্য হলো এদের রেজিস্ট্যান্স অনেক হাই থাকে। সেকেন্ড কি বলা যায়? সেকেন্ডটা বলা হচ্ছে in intrinsic semiconductors the electron density, that is n equal to ni, is equal to the hole density p। তার মানে একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে যে কটা ইলেকট্রন ফ্রি থাকবে ঠিক সে কটাই হোল ফ্রি থাকবে। তার মানে কি, বন্ড থেকে যদি একটা ইলেকট্রন বের হয়ে যায়, আমরা গত ক্লাসে যেরকম দেখেছিলাম বা আজকের ক্লাসেও আমরা দেখবো,
আচ্ছা, এটা এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনজিকেরটা আমি একবার বলে আসি, গত ক্লাসে এখান থেকে আসি। হ্যাঁ, স্লাইডটা তো এসেছে, তাই না? দেখো, গত ক্লাসের স্লাইড ছিল এটা। এখানে কি বলা হচ্ছে, একটা ইলেকট্রন যখন ফ্রি হয়ে যায়, এই জায়গাতে কি আমাদের একটা হোল তৈরি হচ্ছে। তাহলে কি, যে কয়টা ইলেকট্রন ফ্রি হচ্ছে ঠিক সে কয়টাই হোল এখানে তৈরি হবে। যদি এখানে একটা জি ইলেকট্রন স্যার। বের হয়, একটা হোল। যদি এই পাশ থেকে আরেকটা ইলেকট্রন বের হয়ে যায়, তাহলে দুইটা ইলেকট্রন ফ্রি, দুইটা হোল তৈরি হচ্ছে। অর্থাৎ ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরে হোলের সংখ্যা আর ইলেকট্রনের ফ্রি ইলেকট্রনের সংখ্যা সবসময় সমান হবে। এটা হলো আমাদের একটা বড় বৈশিষ্ট্য। তাহলে এটা গেল আমাদের এই জিনিসটা। এই কারণে যেটা বলা হচ্ছে, এন আর পি দুইটাকে যদি গুণ করে দিই, এন আই স্কোয়ারের সমান হবে। এন আইটা কি, গত ক্লাসে তোমরা দেখেছো এন আই এর ইকুয়েশন। ওই ইকুয়েশন থেকে এন আই এর ভ্যালু বের করে স্কোয়ার করলে যে ভ্যালুটা, এই ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের জন্য এন আর পি গুণ করলে একই ভ্যালু পাওয়া যাবে। এটা বেসিক্যালি এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের জন্য একই ইকুয়েশন পাওয়া যায়, ওটা সমস্যা না। বাট এই ইকুয়েশনটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে, একটু মাথায় রেখে দাও। এনপি ইকুয়াল টু এন আই স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা দেখি এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর জিনিসটা কি। এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর হলো কি, যখন কোন সেমিকন্ডাক্টরের ভিতরে ইমপিউরিটি অ্যাড করা হয়, তার মানে ভেজাল যদি অ্যাড করি, তখন আমরা এটাকে বলবো এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। এখানেই দেখো কি বলা হচ্ছে, when a number of different atoms that is impurity are introduced in a pure crystal, it is called an extrinsic semiconductor. এই যে এখানে একটা সিলিকন ছিল, সিলিকনের মধ্যে একটা কি ফসফরাস অ্যাড করা হলো। ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত জানা আছে তোমাদের? ফসফরাস হ্যাঁ 15। 15। হ্যাঁ, ফসফরাসের অ্যাটমিক নাম্বার যদি 15 হয়, তাহলে এখানে কি হয়, যে একদম ভেতরের শেলে থাকবে দুইটা। আমি যদি এরকম করি, বা এটা আমি শেপ দিই, আমি যদি চিন্তা করি ফসফরাসের কথা বলি, একদম ভেতরের শেল এটা, তারপরে সেকেন্ড শেল ধরলাম এটা, থার্ড শেল হলো, আমার ফিগার গুলো তো দেখা যাচ্ছে তাই না, মানে যেটা আমি আঁকছি। জি স্যার। হুম, জি স্যার, দেখা যাচ্ছে। এখন এখানে কি হচ্ছে, একদম ভেতরের ছেলে আমাদের এইখানে দুইটা ইলেকট্রন থাকবে, এখানে একটা এখানে একটা, দুইটা ইলেকট্রন। তারপরে শেলে থাকবে কয়টা, 8টা। 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন আছে। একদম লাস্টের শেলে থাকবে কয়টা, বাকি থাকে 5টা। 1 2 3 4 5, এই 5টা ইলেকট্রন বাইরের শেলে আছে। তাহলে যখন এই ফসফরাসটাকে সিলিকনের মধ্যে দেয়া হবে, সিলিকনের কোনো অ্যাটমের মধ্যে ক্রিস্টালের মধ্যে দেয়া হবে, তখন কি হবে, এই চারপাশের 4টা ইলেকট্রন, দেখো এই ফসফরাসের 4টা ইলেকট্রন সিলিকনের সাথে বন্ড তৈরি করে ফেললো, একটা ইলেকট্রন কি এক্সট্রা থেকে যাচ্ছে। এই ইলেকট্রনটা কিন্তু এই কোনো বন্ডের মধ্যে থাকছে না, এই ইলেকট্রনটা কি তখন ফ্রি অবস্থায় থাকবে। তাহলে কি হলো, আগের বারের কথা চিন্তা করো, ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরে গত ক্লাসে আমরা কি দেখেছি, যে ইলেকট্রন ফ্রি করতে হলে একটা এনার্জি আমাদেরকে অ্যাপ্লাই করতে হচ্ছে, এনার্জি অ্যাপ্লাই করার পরে ইলেকট্রনটা ফ্রি হচ্ছিল। এখন কি দেখলাম, যখন এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের কথা আসলো, কোনো এনার্জির আর আলাদা দরকার হচ্ছে না, এনার্জি দেওয়ার আগেই ইলেকট্রন ফ্রি অবস্থা এখানে আছে। এনার্জি দিলে আরো বেশি ফ্রি হবে, সেটা ঠিক আছে, কিন্তু এনার্জি দেওয়ার আগেই আমরা অনেক ফ্রি ইলেকট্রন পেয়ে যাচ্ছি। তাহলে কি ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনের সংখ্যা এখানে অনেক বেড়ে গেল, এটা আমাদের একটা অ্যাডভান্টেজ। তো এটা হলো আমাদের এক্সট্রিনজিকের জন্য। এক্সট্রিনজিকের দুইটা ধরন আছে, একটাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর, আরেকটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলা হয়? আচ্ছা, এন টাইপ পি টাইপের স্লাইডটা পরেরটা, তার আগে হলো এই যে আমরা
ইমপিউরিটি অ্যাড করলাম, এই ইমপিউরিটি অ্যাড করার প্রসেসটাকে বলা হচ্ছে ডোপিং। তাহলে কি ডোপিং এর সংজ্ঞা হলো দা কন্ট্রোলড এডিশন অফ অ্যান ইমপিউরিটি such as phosphorus to an intrinsic semiconductor is called doping. এখানে একটা ইম্পর্টেন্ট কথা খেয়াল করো, কন্ট্রোলড এডিশন, এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা টার্ম। যে আমরা যে একটা ইমপিউরিটি অ্যাড করব, এই ইমপিউরিটিটা অবশ্যই কন্ট্রোলড হতে হবে। জাস্ট আরবিটারি আমার ইচ্ছা মতন আমি দিয়ে দিলাম তাহলে হবে না, এটাকে খুব কন্ট্রোলড ওয়েতে আমার যে কয়টা ইমপিউরিটি দেওয়ার কথা একদম হিসাব করে সে কয়টাই দিতে হবে, একটাও বেশি কম দিলে হবে না। তাহলে দ্য কন্ট্রোল এডিশন অফ অ্যান ইমপিউরিটি such as phosphorus to an intrinsic semiconductor is called doping and phosphorus itself a dopant. তার মানে এই প্রসেসটাকে বলা হচ্ছে ডোপিং, আর ফসফরাস যে যাকে আমি অ্যাড করব যেটা ইমপিউরিটি, সেই ইমপিউরিটিটাকে বলা হচ্ছে ডোপ্যান্ট। Providing many more free electrons than in the intrinsic state, the doped silicon crystal is now called extrinsic. এখন সিলিকনটা ওই ডোপিং করার পরে হয়ে গেল এক্সটেনজিক। কথাটা বোঝা গেছে? ডোপিং হলো প্রসেস, ডোপেন্ট হলো কাকে অ্যাড করব, আর অ্যাড করার পরে ওই সেমিকন্ডাক্টরটা হয়ে যাচ্ছে এক্সট্রিনজিক। এইখানে সিলিকনের একটা নাম আছে, সিলিকনকে বলা হয় তোমার হোস্ট ম্যাটেরিয়াল। আমাদের এই যে প্রসেসটা, যে এই প্রসেসে একটু খেয়াল রাখবা, সিলিকনের নামটা হলো, একে বলা হবে হোস্ট ম্যাটেরিয়াল, যার মধ্যে আমরা ডোপিং করব সেই ডোপিং এর ওই জিনিসটাকে আমরা বলবো হোস্ট ম্যাটেরিয়াল। আর ইন্ট্রিনজিকে আমরা একটু আগে যেরকম দেখলাম এনপি ইকুয়াল টু এনআই স্কোয়ার, এক্সট্রিনজিকের জন্য এই ইকুয়েশনটা একই থাকবে, এনপির ভ্যালু সবসময় এনআই স্কোয়ারের সমান। এটা দিয়ে আমরা দুই একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখলে আরো ইজি হয়ে যাবে, তো এটা আমরা পরে দেখবো। আপাতত থিওরি জিনিসগুলো দেখে যাব, পরে আমরা ম্যাথের দিকে যাব। তারপরে কি এখানে দেখো বলা হচ্ছে কি, where n and p respectively denotes the electron and hole densities in the extrinsic semiconductor। যেটা বললাম যে এখানে n মানে হলো ইলেকট্রনের ডেনসিটি আর p মানে হলো হোলের ডেনসিটি। আর ni বলতে বোঝানো হচ্ছে ইন্ট্রিনজিক অবস্থায় কয়টা ফ্রি ইলেকট্রন ছিল বা ফ্রি ইলেকট্রনের ডেনসিটি, সেটা হলো ni। ঠিক আছে? তাহলে ni হলো ইন্ট্রিনজিক অবস্থায়, আর এই দুইটা হলো এক্সট্রিনজিক অবস্থায় কি হলো সেটা। এটা হলো ইলেকট্রন আর এটা হলো হোল, n হলো ইলেকট্রন, p হলো হোল। তাহলে এই হলো আমাদের ডোপিং এর মেইন কনসেপ্টটা। এরপর যেটা আমাদের আসবে সেটা হলো ডোপিং হয়ে গেল, ডোপিং হয়ে যাওয়ার পর কি এন টাইপ আর পি টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ কখন বলবো? যখন আমরা এরকম ডোপেন্ট অ্যাড করব যেই ডোপেন্টের ইলেকট্রনের সংখ্যা এমন ভাবে থাকবে, মানে সবচেয়ে বাইরের শেলের ইলেকট্রনের সংখ্যা 4 এর বেশি, সেটাকে বলা হবে এন টাইপ সেমিকন্ডাক্টর। সবচেয়ে বাইরের শেলে ইলেকট্রনের সংখ্যা 4 এর বেশি হলে কি হবে, এই যে ফসফরাসের যেটা হচ্ছে যে 4 এর বেশি হলে 4টা হলো সিলিকনের সাথে বন্ড তৈরি করে ফেললো, একটা কি হলো ইলেকট্রন ফ্রি অবস্থায় রয়ে গেল। এই ফ্রি থাকার কারণে পঞ্চযোজী ইলেকট্রন অ্যাড করব। বুঝি নাই পঞ্চযোজী মৌলগুলো বলতেছিলাম, পঞ্চযোজী যে মৌলগুলো আছে ওইগুলা যেকোনো একটা অ্যাড করে আমরা, হ্যাঁ মানে পঞ্চযোজী যেগুলো 4 এর বেশি, যেগুলোর বাইরের ইলেকট্রন সেগুলো, হ্যাঁ সেটা অ্যাড করলে 4টা বন্ড তৈরি করবে আর একটা ইলেকট্রন ফ্রি অবস্থায় থাকবে। তাহলে কি ইলেকট্রনের সংখ্যা এখানে যেহেতু বেশি হচ্ছে, এই কারণেই আমরা এটাকে এন টাইপ বলছি, নেগেটিভ চার্জ বেশি এখানে। তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টর কি, এন টাইপ সেমিকন্ডাক্টরস আর এ টাইপ অফ এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর হোয়ার দ্য ডোপেন্ট অ্যাটমস। দেখো ডোপেন্ট কি ছিল, ইমপিউরিটি মানেই তো ডোপেন্ট। এই ডোপেন্টের ভিতরে যেটা বাইরের শেলে ইলেকট্রন 4টার বেশি, সেটার আবার আলাদা একটা নাম আছে ডোনার। তাহলে ডোপেন্ট অ্যাটমস আর ক্যাপেবল অফ প্রোভাইডিং এক্সট্রা কন্ডাকশন ইলেকট্রনস টু দ্য হোস্ট ম্যাটেরিয়াল। তাহলে হোস্ট ম্যাটেরিয়ালকে সে এক্সট্রা কন্ডাকশন ইলেকট্রন দিতে পারছে, কন্ডাকশনের জন্য আরো এক্সট্রা ইলেকট্রন দিবে। হিয়ার ইলেকট্রনস আর মেজরিটি ক্যারিয়ার এন্ড হোলস আর মাইনরিটি ক্যারিয়ার। এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই অবস্থায় ইলেকট্রন তো একটা ফ্রি আছেই। এবার চিন্তা করো যে এই ম্যাটেরিয়ালটাকে আমরা বাইরে থেকে
এখন এনার্জি দিলাম, বাইরে থেকে এনার্জি দিলে কি হবে, এইখানে বন্ডের মধ্যে আগের মতোই বন্ডগুলো শুরুতে কাঁপতে থাকবে, কাঁপতে কাঁপতে এক পর্যায়ে গিয়ে একটা ইলেকট্রন ফ্রি হয়ে যাবে। সাপোজ ধরলাম এইখানে একটা ইলেকট্রন ফ্রি হয়ে গেল, তাহলে ইলেকট্রনটা যখনই ফ্রি হয়ে যাবে আচ্ছা, যখনই ইলেকট্রনটা ফ্রি হয়ে যাচ্ছে, স্লাইডটা তো দেখা যাচ্ছে তাই না? জি জি স্যার। স্যার। হুম হুম। আচ্ছা, একটা ইলেকট্রন যখন ফ্রি হয়ে গেল তখন কি একটা ইলেকট্রন বাইরে চলে আসলো, এই জায়গায় কি একটা তখন হোল তৈরি হলো। এবার চিন্তা করে দেখো এখানে ফ্রি ইলেকট্রন আছে কয়টা, একটা দুইটা, আগে থেকে একটা ছিল আর এখন নতুন একটা, আর হোল আছে কয়টা, একটা। তাহলে বোঝাই যাচ্ছে ইলেকট্রনের সংখ্যা এখানে বেশি, এই কারণে আমরা এটাকে ইলেকট্রনকে বলছি মেজরিটি ক্যারিয়ার, আর হোলের সংখ্যা যেহেতু কম, হোলকে বলছি মাইনরিটি ক্যারিয়ার। এটা হলো এন টাইপের জন্য। এবার হলো আমাদের, এটা গেল এন টাইপ। পি টাইপের জন্য কি হবে, এর অপোজিট। পি টাইপের যেটা দেয়া হচ্ছে এইখানে ডোপেন্ট হিসেবে দেয়া হচ্ছে বোরন। বোরনের অ্যাটমিক নাম্বার কত? 5। হ্যাঁ, বোরনের অ্যাটমিক নাম্বার হলো 5। 5 হলে কি হবে, একদম ভেতরে শেলে থাকবে দুইটা ইলেকট্রন, বাইরে শেলে থাকবে তারপর তিনটা ওটাই ইলেকট্রন। 3টা। হ্যাঁ, এই তিনটা ইলেকট্রন কি করবে, এই তিনটা ইলেকট্রন তখন এই তিনটা সিলিকনের সাথে বন্ড তৈরি করলো, এই জায়গাতে একটা ইলেকট্রন শর্টেজ রয়ে গেল। এখানে একটা ইলেকট্রন থাকতে পারতো কিন্তু ইলেকট্রনটা নাই, একটা ইলেকট্রনের শর্টেজ রইল। তাহলে কি হচ্ছে, এইখানে একটা হোল আছে। এই একটা হোল, অবস্থায় ফ্রি আমরা, হোল থাকলো। হ্যাঁ একটা ফ্রি হোল রইল, এই অবস্থায় আমরা সেমিকন্ডাক্টরটাকে বলবো পি টাইপ সেমিকন্ডাক্টর। দেখো পি টাইপ সেমিকন্ডাক্টরের কথা কি বলা আছে, পি টাইপ সেমিকন্ডাক্টরস আর এ টাইপ অফ এক্সচেঞ্জিং সেমিকন্ডাক্টর where the dopant atoms acceptor provide insufficient number of electrons to the host material and it obtain many incomplete covalent bonds। তাহলে কি এই যে কোভ্যালেন্ট বন্ডটা যে রয়ে গেল, এখানে একটা কোভ্যালেন্ট বন্ড ইনকমপ্লিট অবস্থায় আছে। এই ইনকমপ্লিট অবস্থায় থাকা মানে এখানে একটা হোল আছে, আর এই জায়গায় ডোপেন্ট অ্যাটমকে বলা হচ্ছে একসেপ্টর। পি টাইপের জন্য কি ডোপেন্ট অ্যাটমের নাম ছিল ডোনার, আর এখানে ডোপেন্ট অ্যাটমের নাম হলো একসেপ্টর। তাহলে এই জায়গায় কি আছে দেখো, আগের মতোই যদি চিন্তা করি, এবার এখানে আবার আমরা এনার্জি দিলাম। এনার্জি দিলে কি একটা ইলেকট্রন সাপোজ এখান থেকে ফ্রি হয়ে গেল, একটা ইলেকট্রন এখানে ফ্রি হয়ে যাচ্ছে, এখানে একটা হোল তৈরি হচ্ছে। তাহলে এইবার চিন্তা করে দেখো এইখানে এই অবস্থায় হোল আছে দুইটা, ইলেকট্রন আছে একটা, তাহলে হোলের সংখ্যা যেহেতু বেশি আমরা হোলকে বলবো মেজরিটি ক্যারিয়ার, আর ইলেকট্রনের সংখ্যা যেহেতু কম ইলেকট্রনকে বলবো মাইনরিটি ক্যারিয়ার। তার মানে কি এন টাইপের জন্য মেজরিটি ক্যারিয়ার হলো ইলেকট্রন, মাইনরিটি ক্যারিয়ার হোল, আর পি টাইপের জন্য মেজরিটি ক্যারিয়ার হলো হোল, মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন। তাহলে এই হলো বেসিক এন টাইপ আর পি টাইপ। এবার আমরা আসি এখানে একটু হিসাবের ব্যাপার। এখানে কয়েকটা ক্যালকুলেশন টাইপের বলা আছে। মোবাইল চার্জ ডেনসিটি, মোবাইল চার্জ ডেনসিটি এই অংশটা খেয়াল রাখবা, উপরে যে পার্টটা দেওয়া আছে উপরের এই অংশটা হলো এন টাইপের জন্য, এটা হলো এন টাইপের জন্য, আর নিচের এই পার্টটা হলো পি টাইপের জন্য। তাহলে এন টাইপের জন্য কি হচ্ছে, মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, মাইনরিটি ক্যারিয়ার হোল, আর পি টাইপের জন্য মেজরিটি ক্যারিয়ার হলো হোল, মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন। এইগুলোর সংখ্যাটা কি হবে সেটা একটু খেয়াল করে দাও। n ইকুয়াল টু এনডি। এনডি কাকে বলা হচ্ছে, এনডি হলো ডেনসিটি অফ ডোনার্স অ্যাটমস
ডোনার অ্যাটমস পার কিউবিক সেন্টিমিটার। অর্থাৎ এন টাইপে আমরা যে ডোনার অ্যাটম অ্যাড করলাম, যে ফসফরাস অ্যাড করা ডেনসিটি কত সেটাকে আমরা নাম দিচ্ছি এই এনডি। তাহলে এই ফসফরাস অ্যাড করার ফলে যেটা হলো, একটু চিন্তা করে দেখো, এখানে একটা কথা বলা আছে, এনডির ভ্যালুটা কি এনআই এর চেয়ে অনেক অনেক বড়। এনআই এর ভ্যালু আমরা দেখেছি, এনআই এর ভ্যালু কত হয়, 10⁻10 এই রেঞ্জে ছিল, তাই না? গত ক্লাসের যে এক্সাম্পলটা দেখেছো, যেখানে এনডির জি ভ্যালুটা, স্যার। এটা হলো এনআই এর ভ্যালুটা হয় এই রেঞ্জে, এনআই এর ভ্যালু হলো 10⁻10 রেঞ্জে। এনডির ভ্যালুটা সাধারণত হয় ওই যে একটু আগে যেটা বললাম, 10⁻15 থেকে 16 মিনিমাম, 16ও না, ইনফ্যাক্ট 15 থেকে 20 হয়, 10⁻15 থেকে 20, এটা হলো আমাদের এনডি এর ভ্যালু। তাহলে চিন্তা করে দেখো, এর মধ্যে একদম মিনিমামটাও যদি ধরি 10⁻15, তাহলে কি 10⁻15 কিন্তু আসলে 10⁻10 এর 1,00,000 গুণ, তাই না? 10⁻10 কে 1,00,000 দিয়ে গুণ করলে 10⁻15 পাওয়া যায়। তার মানে এনডি এর ভ্যালু এনআই এর চেয়ে মিনিমাম 1,00,000 গুণ বেশি। এই কারণেই আমরা এখান থেকে এনআই কে ইগনোর করতে পারি, শুধু এন ইকুয়াল টু এনডি লিখে দিতে পারছি, খুব ছোট ভ্যালু হওয়ার কারণে। আর একইভাবে পি এর জন্য একই, যে পি এর ভ্যালুটা হলো এন এর সমান, একসেপ্টরের কনসেন্ট্রেশনের সমান। এই যে এন এ মানে হলো একসেপ্টরের কনসেন্ট্রেশন বা একসেপ্টরের ডেনসিটি অফ একসেপ্টরস, এটা হলো এন এ। তাহলে পি আর এন এ এই দুইটা ভ্যালু যদি আমরা জানি, আমরা একটু আগে দেখে আসলাম একটা ইকুয়েশন, এনপি ইকুয়াল টু এনআই স্কোয়ার, এনআই স্কোয়ার। এইখানেই যদি এন এর ভ্যালুটা এনডি বসাও এই ইকুয়েশনে, এন এর ভ্যালুটা এনডি বসালে কি পি এর ভ্যালু এনআই স্কোয়ার বাই এনডি চলে আসে। ঠিক একইভাবে এই ইকুয়েশনে, মানে এই ইকুয়েশনে যদি পি এর ভ্যালু এন এ বসাও, পি এর ভ্যালুটা এন এ বসালে এন এর ভ্যালু আসে এনআই স্কোয়ার বাই এন এ। তাহলে বুঝা যাচ্ছে এই দুইটা হলো আমাদের মেজরিটি আর মাইনরিটি ক্যারিয়ারের হিসাব এন টাইপ আর পি টাইপের জন্য। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, এটা অনেক জায়গাতে আমাদের কাজে লাগবে, পরে গেলেও কাজে লাগবে। এই কনসেপ্টটা আমাদের একদম ক্লিয়ার থাকতে হবে। সবাই একটু চিন্তা করে দেখো, এটা এই স্লাইডটাতে কোথাও বুঝতে কোনো সমস্যা আছে কিনা। এনডি, এনআই স্কোয়ার বাই এনডি, এনএ, এনআই স্কোয়ার বাই এনএ, এই চারটা টার্ম ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, পরেরটা যাবো। জি স্যার। পরের স্লাইডে তাহলে আগাই। আচ্ছা, পরের স্লাইডে যাওয়ার আগে একটা জিনিস বলে রাখি, এই পর্যন্ত হলো আমাদের মডিফিকেশন অফ ক্যারিয়ার ডেনসিটি ছিল। একটু আগে দেখে আসলাম না যে আজকে দুইটা জিনিস আমরা দেখবো, মডিফিকেশন অফ ক্যারিয়ার ডেনসিটি আর ট্রান্সপোর্ট অফ ক্যারিয়ার্স। তাহলে মডিফিকেশন অফ ক্যারিয়ার ডেনসিটিটা হলো এই পর্যন্তই। এরপর আমাদের যেটা শুরু হবে সেটা হলো ট্রান্সপোর্ট অফ ক্যারিয়ার্স। অর্থাৎ কোন একটা সেমিকন্ডাক্টরের ভিতরে ক্যারিয়ার গুলা কিভাবে ট্রান্সপোর্ট করে সেই জিনিসটাকে আমরা বলছি ট্রান্সপোর্ট অফ ক্যারিয়ার। ট্রান্সপোর্ট মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, এটা হলো ট্রান্সপোর্ট অফ ক্যারিয়ার। তাহলে এই ক্যারিয়ার গুলা এক জায়গা থেকে আরেক জায়গায় যে ট্রান্সপোর্ট করে, এটার মিনিমাম না, এটার আসলে দুইটা টেকনিক আছে, একটাকে বলা হয় ড্রিফট, একটাকে বলা হয় ডিফিউশন। এই যে এখানে দেখো তোমাদের নাম দেয়া আছে, একটা হলো এই জিনিসটা হচ্ছে, এই যে বলাই আছে, একটা হলো ড্রিফট, একটা হলো ডিফিউশন। তাহলে ড্রিফট আর ডিফিউশন এই দুইটা জিনিস আমরা এখানে দেখব। ড্রিফটের ভিতরে একটা কারেন্ট ক্যালকুলেশন আছে, কারেন্ট ক্যালকুলেশন মানে ড্রিফট কারেন্টের হিসাবটা কিভাবে করতে হয়। ডিফিউশনের মধ্যে কারেন্ট ক্যালকুলেশন আছে। আর দুইটা টপিক এখানে আছে, ভেলোসিটি স্যাচুরেশন আর আইনস্টাইন রিলেশন। এই দুইটা সিম্পল জিনিস, এটা পরে আসলে পাওয়া যাবে। তো আমরা আগে শুরু করছি ড্রিফট থেকে। ড্রিফট
তাহলে ড্রিফট জিনিসটা কি? দেখো আগে আমি বইয়ের ল্যাঙ্গুয়েজের সংজ্ঞাটা বলি। ম্যাটেরিয়াল ক্যান কন্ডাক্ট কারেন্ট ইন রেসপন্স টু এ ইলেকট্রিক ফিল্ড to a potential difference and hence an electric field. The field accelerates the charge carriers in the material, forcing some to flow from one end to other. Movement of charge carriers due to an electric field is called drift. Main কথাটা হলো এটা, drifter main সংজ্ঞা হলো এইটুকু। The movement of charge carriers due to an electric field is called drift. তার মানে আমাদের এই যে একটা সেমিকন্ডাক্টর আছে, এই সেমিকন্ডাক্টরের মধ্যে যে চার্জ ক্যারিয়ার গুলো আছে, ইলেকট্রন হতে পারে বা হোল হতে পারে, এই চার্জ ক্যারিয়ার গুলোর মুভমেন্টটা যখন কোনো ইলেকট্রিক ফিল্ডের কারণে হবে তখন আমরা এটাকে বলবো ড্রিফট। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস হলো ডিউ টু অ্যান ইলেকট্রিক ফিল্ড, অবশ্যই ইলেকট্রিক ফিল্ডের কারণে এই মুভমেন্টটা হতে হবে, তখন আমরা এটাকে বলছি ড্রিফট। তাহলে কি দেখো, এই যে এখানে আমাদের ই দিয়ে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এই ই এর কারণে যে চার্জের মুভমেন্ট হচ্ছে সেই চার্জের মুভমেন্টটাকে বলা হচ্ছে ড্রিফট। ই আমরা কোথা থেকে পাই যদি একটু চিন্তা করো তাহলে দেখবা আমাদের একদম বেসিক একটা ইকুয়েশন ছিল, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ই ই ইকুয়াল টু ভি বাই এল। হ্যাঁ, একদম বেসিক ইকুয়েশনটা আমাদের আগে ছিল যে দুইটা প্রান্তের, ধরলাম এই প্রান্ত আর এই প্রান্ত, এই দুই প্রান্তের মধ্যে যে ভোল্টেজের ডিফারেন্স সেটাকে এই দুইটা প্রান্তের মধ্যে দূরত্ব দিয়ে ভাগ করলে ইলেকট্রিক ফিল্ড পাওয়া যায়, এবং এই ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন, এই ডিরেকশনটা হবে এই ভোল্টেজের যে ডিরেকশন একই দিকে। ঠিক আছে, এটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের কারণে যেই মুভমেন্ট হচ্ছে চার্জে সেটাকে বলছি ড্রিফট। আর তার মানে কি, একদম বেসিক কথা যদি আসে যে ইলেকট্রিক ফিল্ড থেকে হচ্ছে ঠিক আছে, কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা আসলে আবার একটা ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে, এই যে এই ভি ভোল্টেজটা অ্যাপ্লাই করলাম, বা এখানে যদি বলি যে একটা ভোল্টেজ সোর্স আছে, এই ভোল্টেজ সোর্সের কারণে ইলেকট্রিক ফিল্ড আসলো। তো মোট কথা আমরা বলতে পারি যে যখন কোনো ভোল্টেজ সোর্সের কারণে ইলেকট্রন বা হোলগুলো মুভ করবে তখন এটাকে আমরা বলবো ড্রিফট। এবং এর ফলে যে কারেন্টটা তৈরি হবে, ইলেকট্রন বা হোল যেহেতু মুভ করছে, এখানে তো একটা কারেন্টের মুভমেন্ট হবে, সেই কারেন্টটাকে বলা হচ্ছে ড্রিফট কারেন্ট। ঠিক আছে, তাহলে চিন্তা করে দেখো যে প্রথমেই দেখো এই যে ইলেকট্রন বা হোল এটার কথাই বলি, চার্জ গুলো এক জায়গা থেকে যে আরেক জায়গায় যাচ্ছে এর তো একটা ভেলোসিটি আছে, গতিবেগ। এই ভেলোসিটিটাকে এখানে ধরা হচ্ছে ভি, আর যেই ইলেকট্রিক ফিল্ডটা দেওয়া হচ্ছে সেই ফিল্ডটাকে যদি বলি আমরা ই, তাহলে সবসময় যে ভি ইজ প্রপোর্শনাল টু ই, এই জিনিসটা আমাদের একদম একটা কন্টিনিউ মানে রেগুলার ব্যাপার, যে ভি এর ভ্যালুটা সবসময় ই এর সমান হবে, এই ই এর প্রপোর্শনাল হবে, ভি এর ভ্যালু অলওয়েজ প্রপোর্শনাল টু ই। ঠিক আছে, এখন প্রপোর্শনাল সাইন তুলে দিলে আমরা জানি আমাদের একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, এইখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম মিউ, তাহলে আমরা এই কনস্ট্যান্টটা নিয়ে এসে বলতে পারি ভি ইকুয়াল টু মিউ ই। এটা হলো আমাদের একটা ইকুয়েশন চলে আসলো যে ভেলোসিটিটা হলো ইলেকট্রিক ফিল্ডের প্রপোর্শনাল, এবং এই প্রপোর্শনাল সাইনটা আমরা তুলে দিচ্ছি মিউ দিয়ে। এই মিউ কে বলা হয় মোবিলিটি। দেখো এই মিউ হলো মোবিলিটি, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ইলেকট্রন আর হোলের একটা মোবিলিটির ভ্যালু আছে। এখানে সিলিকনের জন্য দেখো দেয়া আছে, সিলিকনের ইলেকট্রনের মোবিলিটি হলো 1350 সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড, আর হোলের মোবিলিটি হলো মিউপি ইকুয়াল টু 480 সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড। যেমন খুব কমন ইউজ হয় একটা সেমিকন্ডাক্টর আছে গ্যালিয়াম আর্সেনাইড। গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে এই মিউ এন এর ভ্যালুটা হয় 8500, 8500। এটা হলো গ্যালিয়াম আর্সেনাইডের জন্য। গ্যালিয়াম আর্সেনাইডের জন্য আমরা এটা পাই। ঠিক আছে, গ্যালিয়াম আর্সেনাইডের মিউ এন এর ভ্যালু 8050 সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড। এই ইউনিটটা সবসময় খেয়াল রাখবে, এটা কিন্তু আমাদের
ইম্পর্টেন্ট একটা ইউনিট। মোবিলিটির ইউনিট হলো সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড। তো যাই হোক, গ্যালিয়াম আর্সেনাইডেরটা আমাদের এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না, এখানে সিলিকনেরটা খুব ইম্পর্টেন্ট। এই দুইটা ভ্যালু মুখস্থ রাখবা। এখানে ম্যাক্সিমাম ম্যাথে যেটা হয়, এই দুইটা ভ্যালু দেওয়া থাকে না, মুখস্থ রেখেই বলতে হয়। একটা হলো মিউ এন, ইলেকট্রনের মোবিলিটি 1350, আর মিউ পি, হোলের মোবিলিটি 480। এখন একটু উপরের এই ইকুয়েশনটার দিকে খেয়াল করো, ভি ইকুয়াল টু মিউ ই। এটা তো আমরা ইন জেনারেল বলছিলাম যে চার্জের ভেলোসিটি হলো মিউ ইন্টু ই। চার্জটা যদি ইলেকট্রন হয় তাহলে কি আমরা জানি ইলেকট্রন সব সময় ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে যায়। ইলেকট্রিক ফিল্ড যদি বাম দিক থেকে ডান দিকে দেয়া হয় তাহলে কি চার্জ যাবে তার অপোজিট ডিরেকশনে, ইলেকট্রন। এই কারণে এইখানে যখন আমরা ডিরেকশন নিয়ে চিন্তা করব তখন এটাকে নাম দিয়ে দিলাম ভিই, উপর একটা অ্যারো সাইন দিয়ে ডিরেকশনটা বোঝাচ্ছি ভেক্টর, ইকুয়াল টু মাইনাস মিউ এন ই। এটা হলো ইলেকট্রনের জন্য। হোল কি করে? হোল সবসময় ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনেই যায়। হোলের ডিরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সবসময় সেম। এই কারণে হোলের জন্য যে ইকুয়েশনটা মিউ ভিপি, ভিপির ভ্যালুটা কি হচ্ছে মিউপি ইন্টু ই। এখানে আর মাইনাস সাইনটা নেই, এখানে ডিরেকশন বোঝানোর জন্য নেগেটিভ সাইন এসেছে, আর হোলের ডিরেকশনে নেগেটিভ সাইনটা এখানে আর থাকবে না। তাহলে এটা হলো আমাদের ড্রিফট কারেন্টের বা ড্রিফটের ভেলোসিটির ব্যাপারটা, ড্রিফট ভেলোসিটি। এবার আমরা আসি ড্রিফট কারেন্টে আসলে কি হচ্ছে। ইলেকট্রন আর হোল যেহেতু মুভ করছে, এখানে একটা ড্রিফট কারেন্ট তৈরি হবে। সেই কারেন্টের ভ্যালুটা কি হবে সেটা আমরা দেখি। দেখো, একটা ফিগার খেয়াল করলেই পারো, যে কোনো একটা ফিগার, আমরা এই ফিগারটার দিকেই দেখলাম যে এই ফিগারে 1 নম্বর ফিগারটা দেখো। 1 নম্বর ফিগারে কি আছে? একটা ম্যাটেরিয়াল আছে। বললাম এই ম্যাটেরিয়ালটার দৈর্ঘ্য হলো এল, ঠিক আছে? এই যে এখানে দেওয়া আছে দেখো এল, ম্যাটেরিয়ালের দৈর্ঘ্য এল, প্রস্থ দেওয়া আছে ডাব্লু, এই যে দেখো এখানে দেওয়া আছে প্রস্থ ডাব্লু, আর উচ্চতা দেওয়া আছে, উচ্চতা বা থিকনেস যেটা যাই বলি, এটা হলো এইচ। তাহলে ম্যাটেরিয়ালের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটা জিনিস দেওয়া আছে। এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে V1। V1 ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে এখানে কি পরিমাণ কারেন্ট জেনারেট হবে সেটা আমরা বের করব। অর্থাৎ ড্রিফট কারেন্ট যে হবে, ড্রিফট কারেন্টের ভেলোসিটিটা আমরা বের করব। এই ড্রিফট কারেন্টের ভেলোসিটি থেকে ড্রিফট কারেন্টের ইকুয়েশনটা আসবো আমরা। তাহলে এখানে আমরা কারেন্টের একদম বেসিক ইকুয়েশন থেকে আসি। আমরা কি জানি? I ইকুয়াল টু কিউ বাই টি। একক সময় যে পরিমাণ ইলেকট্রনের ফ্লো হয় সেটাকে আমরা বলি কারেন্ট। ইলেকট্রন বা একক সময় যে পরিমাণ চার্জের ফ্লো হয়, আমরা যদি সহজ কথা বলি, একক সময় যে পরিমাণ চার্জ ফ্লো করে সেই চার্জ, সেই ভ্যালুটাকে আমরা বলি কারেন্ট। তাহলে I ইকুয়াল টু কিউ বাই টি। এখন এখানেই আমরা যদি আসি, দেখো খেয়াল করে চার্জের ভ্যালুটা কি হবে। চার্জের ভ্যালুটা হচ্ছে টোটাল কি পরিমাণ চার্জ আছে। টোটাল কি পরিমাণ চার্জ আছে যদি জানতে চাই তাহলে আমাদের এই টোটাল ভলিউমটা দরকার। ভলিউম কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে এল ডাব্লিউ কিউ। তারপরে হলো একক ভলিউমে কি পরিমাণ ইলেকট্রন আছে। এখানে ভাগগুলো একটু খেয়াল করে দেখো সবাই। প্রথম চিন্তা করো, আমাদের ইউনিট ভলিউম 1 কিউবিক সেন্টিমিটার, মানে ইউনিটের মধ্যে কয়টা ইলেকট্রন ফ্রি আছে সেটার ভ্যালুটা হলো এন। তারপরে আমরা এটাকে টোটাল ভলিউম দিয়ে গুণ করে দিব, এই যে এল ডাব্লিউ এইচ, এটা দিয়ে গুণ করে দিলাম। গত ক্লাসে আমরা লাস্টে যে ম্যাথ দেখলাম ওইখানে কিন্তু আলটিমেটলি এই কাজটাই করেছি, যে এন আই বের করে লাস্টে আমরা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা দিয়ে বের করে গুণ করেছি। এটা হলো আমাদের গত ক্লাসের কাজ ছিল। এরপরে কি, চার্জের ভ্যালু যেহেতু বের করব, একটা ইলেকট্রনের চার্জ কত সেটা দিয়ে গুণ করে দিলাম। একটা ইলেকট্রনের চার্জ কিউ, আর একটা ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ থাকে, এই কারণে এখানে একটা মাইনাস সাইন এসেছে। দেখো, বুঝা গেছে? জি স্যার। এই ইকুয়েশনটা বুঝা গেছে তো?
এটা হলো ভলিউম, এটা হলো ইউনিট ভলিউমের চার্জের সংখ্যা, আর এটা হলো একটা ইলেকট্রনের চার্জের ভ্যালু, এবং এইখানে মাইনাস দেওয়া হয়েছে কারণ ইলেকট্রনের চার্জ নেগেটিভ। তাহলে টোটাল কিউ এর ভ্যালু কি আসছে? কিউ ইকুয়াল টু এই কিউ, এই কিউ এর ভ্যালুটা আসলো এন এল ডাব্লিউ এইচ ইন্টু কিউ কুলম। এবার দেখো এই ভ্যালুটাই যদি আমরা আগের পেজের যে আই ইকুয়াল টু কিউ বাই টি ওই ইকুয়েশনে বসাই তাহলে কি পাবো? আই ইকুয়াল টু কিউ, এই যে দেখো এখানে টোটাল কিউ এর ভ্যালুটা বসানো আছে, ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখো জাস্ট এইভাবে, এখানে হলো টোটাল আই ইকুয়াল টু কিউ, কিউ এর ভ্যালুটা বসালাম মাইনাস এন এল ডাব্লিউ এইচ কিউ ডিভাইডেড বাই টি। এবার দেখো এল বাই টি এই অংশটার কথা যদি আমরা চিন্তা করি, এই ইকুয়েশনে জাস্ট এই পার্টটার কথা চিন্তা করো, এল বাই টি। এল বাই টি মানে কি? দৈর্ঘ্য বাই ভি। সময়। হ্যাঁ, দৈর্ঘ্য বাই সময় বা দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময় মানেই তো আমাদের ভেলোসিটি, তাই না? তো এল বাই টি কে আমরা চেঞ্জ করে দিলাম ভি তে, তাহলে এন ইকুয়াল টু ভি ডাব্লিউ এইচ কিউ। এই পর্যন্ত আসলো, মাইনাস আছে কিউ এর মাইনাস। এখন এটা হলো আমাদের, আচ্ছা আমি আগের কোশ্চেনটা থেকে আসি, এটা থেকে আগে একটু বলি। এখানে আমাদের তাহলে কি আই এর ভ্যালুটা কি আসলো? আই এর ফাইনাল ভ্যালু আসলো আমাদের এখানে মাইনাস এন ভি ডাব্লিউ এইচ কিউ। এবার এখানে একটা লাইন করতে হবে, সেটা হলো ভি এর ভ্যালু। একটু আগের ইকুয়েশন আমরা দেখে আসলাম, ইলেকট্রনের জন্য ভি এর ভ্যালু কি? ইলেকট্রনের জন্য ভি এর ভ্যালু হলো ভি ইকুয়াল টু মাইনাস মিউ এন ইন্টু ই, তাই তো? এর আগের স্লাইডে দেখে আসলাম, ওইখানে ভিই লেখা ছিল, এখানে আসলে ভি বলতে ভিই বোঝাচ্ছে কারণ ইলেকট্রন নিয়ে আমরা বলছি। তাহলে ভি ইকুয়াল টু মাইনাস মিউ এন ই। এবার যদি এই ইকুয়েশনে ভি এর ভ্যালুটা মাইনাস মিউ এন ই বসাই তাহলে কি হবে? জাস্ট এই ভি এর ভ্যালুটাকে আমরা এই ইকুয়েশনে ভি এর জায়গায় বসাবো, এই জায়গায় ভি এর, এই জায়গায় ভি এর ভ্যালুটা এখানে বসাচ্ছি। তাহলে কি হবে? দুইটা মাইনাস মিলে আলটিমেটলি প্লাস হয়ে যাবে। তো এখানে ইকুয়াল টু কি লেখা যায়? এন প্লাস হয়ে গেল দুইটা মাইনাস মিলে, মিউ এন ই। একটা কাজ করি, দেখো এখানে একটা টার্ম আছে ডাব্লিউ ইন্টু এইচ। ডাব্লিউ ইন্টু এইচ বলতে কি বোঝানো হচ্ছে? ডাব্লিউ মানে হলো প্রস্থ, আর এইচ মানে হলো উচ্চতা। তার মানে ডাব্লিউ ইন্টু এইচ বলতে বেসিক্যালি আমরা এই এরিয়াটা বলতে পারি না, এই যে এই জায়গার যে এরিয়াটা, এটাই তো আমাদের ডাব্লিউ ইন্টু এইচ। এই এরিয়াটাকে আমরা আলাদা একটা নাম দিয়ে দিলাম এ ইন্টু কিউ। ঠিক আছে, এই পর্যন্ত আই এর ভ্যালুটা আসলো এন মিউ এন ই এ কিউ। এবার আমরা যদি কারেন্ট ডেনসিটির কথা আসি, কারেন্ট ডেনসিটি মানে কি? কারেন্ট ডেনসিটি হলো কারেন্টকে যখন এ দিয়ে ভাগ করে দেব, মানে মোট কথা কারেন্ট ডেনসিটিকে আমরা প্রকাশ করি জে দিয়ে। জে মানেই হলো আই বাই এ, আই বাই এ, এটাকে আমরা বলি জে। তাহলে আগের ইকুয়েশনে আমরা যদি এ দিয়ে ভাগ করে দিই, দেখো আগের আগের ইকুয়েশনটাতে চলে যাই, এই যে এই ইকুয়েশনটাকে যদি আমরা এ দিয়ে ভাগ করে দিই তাহলে এ পাবো, জে এর ভ্যালু পাবো। তাহলে এ দিয়ে ভাগ করা মানে কি? আলটিমেটলি এই এটা থাকবে না, এই এটা চলে যাবে, শুধু এন মিউ এন ই কিউ এই পার্টটা থাকছে। এন থাকবে, মিউ এন থাকবে, ই থাকবে, কিউ থাকবে। এটাই থাকবে আমাদের কারেন্ট ডেনসিটির ইকুয়েশনে। তাহলে কারেন্ট ডেনসিটির ইকুয়েশনটা কি আসলো দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কারেন্ট ডেনসিটির ভ্যালু আসলো মিউ এন ই এন কিউ। একটু আগে পরে করে লেখা হচ্ছে, জিনিস একই আছে। এইটা গেল কিসের জন্য? যখন আমরা ইলেকট্রন নিয়ে হিসাব করলাম, এটা কিন্তু শুরু থেকে ইলেকট্রন নিয়ে হিসাব হয়েছে।
যদি আমরা হোল নিয়ে হিসাব করি তাহলে দেখা যাবে জেপি, ওটার নাম আমরা যদি দিই জেপি, যে হোলের জন্য কারেন্ট ডেনসিটি, তাহলে জেপির ভ্যালুটা হবে এই যে এই ভ্যালুটার সমান মিউ পি ই এন কিউ, শুধুমাত্র মিউ এন এর জায়গায় মিউ পি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন তাহলে টোটাল ড্রিফট কারেন্টের ভ্যালু কত? দুইটার যোগফল, এই জে এন এর সাথে জেপি কে যদি যোগ করে দিই তাহলে আমরা টোটাল ড্রিফট কারেন্ট পাবো। তাহলে যে ড্রিফটের ভ্যালু হলো, এটা হলো জে এন আর এটা হলো জেপি, দুইটা যোগ করে দিলাম। এখানে কিউ আর ই কে কমন নেওয়া যায়, তাহলে কিউ মিউ এন এন প্লাস মিউ পি পি ইন্টু ই, এটাই হলো আমাদের ড্রিফট কারেন্ট ডেনসিটির ফাইনাল ইকুয়েশন। ঠিক আছে, জি স্যার। জি স্যার। ওকে, তোমরা একটা কাজ করবা, এই যে এখানে তো স্লাইড আকারে দেয়া আছে, এই জিনিসটাকে, এই যে ড্রিফট কারেন্টের ইকুয়েশনটাকে সুন্দর মতন খাতায় ডিরাইভেশনের আকারে লিখবা, কোন লাইন থেকে কোন লাইন আসে, কোন লাইন থেকে কোন লাইন। এখানে তো সংক্ষেপে বা আমি একটু ড্রাফট করে বুঝালাম, তোমরা এটাকে সুন্দরভাবে গুছায় লিখে সেটাকে নেক্সট ক্লাসের আগে অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবা। জাস্ট এই ইকুয়েশনটাই কিভাবে আসলো জাস্ট নিজেদের মতন গোছানো থাকবে। ক্লিয়ার? জি স্যার, কোথায় সাবমিট করতে হবে স্যার? ওইটা ওই যে আমি গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিব, ওইখানে গেলেই দেখবা সাবমিটের অপশন দেখাবে। ওকে স্যার। তোমরা খাতায় করবা, খাতায় করে একটা ছবি তুলে ওইখানে সাবমিট করে দিবা। আচ্ছা, এটা তাহলে আমাদের ড্রিফট কারেন্ট ক্যালকুলেশন গেল। তাহলে এখানে কথাগুলো কি ছিল একটু পরে আসি। দা কারেন্ট পাসিং থ্রু এ ইউনিট ক্রস সেকশন এরিয়া ইজ কল্ড কারেন্ট ডেনসিটি, যেটা বললাম যে কারেন্ট ডেনসিটি মানে হলো ইউনিট ক্রস সেকশন এরিয়া দিয়ে যে পরিমাণ কারেন্ট যায়, মানে জে এন ইকুয়াল টু আই বাই এ বা আই এন বাই এ, and expressed in ampere per centimeter square, এটার ইউনিট হলো অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার, যে কোনো একটা কিছু যেভাবে আমরা আমাদের দরকার ওইভাবে লিখি। That is why it can be said that the current is equal to the charge velocity times the charge density, অর্থাৎ চার্জের যে ভেলোসিটি সেটার সাথে চার্জের ডেনসিটি দুইটাকে গুণ করে দিলে আমরা কারেন্ট পাবো। এটা খুব বেশি ইম্পর্টেন্ট কথা না, ওইটা আগের ইকুয়েশন থেকে মানে আগের লাইন থেকে আসলে আসে, আগের স্লাইডে যেটা ছিল। ইন দ্য প্রেজেন্স অফ বোথ ইলেকট্রনস এন্ড হোলস, অর্থাৎ শুধু ইলেকট্রন নিয়ে করলাম, যদি প্রেজেন্ট মানে ইলেকট্রন আর হোল দুইটাই প্রেজেন্ট থাকে তখন আমরা পাবো এই আই ড্রিফটের এই ফাইনাল ইকুয়েশনটা। This equation gives the drift current density in response to an electric field E in a semiconductor having uniform electron and hole density. এখানে যেটা বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যেটাতে ক্যালকুলেশন করা হচ্ছে ই, এবং এখানে একটা অ্যাজাম্পশন ধরে নেওয়া হচ্ছে যে এই পুরো সেমিকন্ডাক্টরে ইলেকট্রন আর হোলের ডেনসিটিটা ইউনিফর্ম, মানে কোথাও কম বেশি নাই, সব জায়গায় সমান। সেমিকন্ডাক্টর নিয়ে আমরা চিন্তা করছি, প্র্যাকটিক্যালি অনেক সময় এটা অতটা সমান নাও থাকতে পারে, কোথাও হয়তো ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি, কোথাও হোলের কনসেন্ট্রেশন বেশি, এটা থাকাটা স্বাভাবিক। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের ড্রিফট কারেন্ট ক্যালকুলেশন। এরপরে যেটা আসে সেটা হলো ভেলোসিটি স্যাচুরেশন। ভেলোসিটি স্যাচুরেশন বলতে কি বোঝানো হয় দেখো, এটা সংজ্ঞায় যাওয়ার আগে আমি একটু বেসিক কথাটা বলি, যে আমরা একটু আগে একটা ইকুয়েশন দেখে আসলাম, ভি ইকুয়াল টু মিউ ই। ঠিক আছে, এখন এখানে তো মিউটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, মিউ যদি কনস্ট্যান্ট হয় এই ইকুয়েশনটা কি y ইকুয়াল টু mx এই ফর্মে আছে না? জি y স্যার। ইকুয়াল টু mx এই ফর্মে আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি একটা মূল বিন্দুগামী সরল রেখা। মূল বিন্দুগামী, জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা যদি এটাকে একটু গ্রাফিক্যালি চিন্তা করি, যে এই ডিরেকশনে রাখলাম ই আর এই ডিরেকশনে রাখলাম ভি,
মিউ যেহেতু কনস্ট্যান্ট, তাহলে কি এইটার একটা এরকম স্ট্রেট লাইন থাকার কথা, একদম স্ট্রেট লাইন পাবো। প্র্যাকটিক্যালি যেটা হয়, এটা শুরুর দিকে যখন থাকে, দেখো এই যে এখন এই স্লাইডের গ্রাফটার দিকে খেয়াল করো, এখানে এক্স এক্সিসে ই আছে, ওয়াই এক্সিসে ভেলোসিটি বা ভি আছে। এখন শুরুর দিকে এটা একদম ইনিশিয়ালি এটা স্ট্রেট লাইন টাইপের যাচ্ছিল, তারপর দেখা যাচ্ছে এটা স্ট্রেট লাইন না থেকে আস্তে আস্তে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। এটা আর এরকম এই ফিগারের মতন লিনিয়ারলি উঠলো না, এটা আস্তে আস্তে স্যাচুরেটেড হয়ে এক জায়গায় ফিক্সড হয়ে যাচ্ছে। এটার কারণটা কি, যে যখন ইলেকট্রন গুলা কোনো একটা অ্যাটম বা কোনো একটা সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে মুভ করতে থাকে, সেমিকন্ডাক্টরের ভেতরে তো অনেক ফ্রি পার্টিকেল, সরি ফিক্সড পার্টিকেল থাকে, সরি, যেমন নিউক্লিয়াস বা বন্ডের মধ্যে অনেক ইলেকট্রন আটকা পড়ে আছে, এগুলো তো ফিক্স থাকে সবসময়। তো এই ফিক্সড পার্টিকেল গুলোর মধ্যে ইলেকট্রন গুলা ক্রমান্বয়ে ধাক্কা খেতে থাকে, যে একবার এক জায়গায় গেল, ওইখানে গিয়ে একটা নিউক্লিয়াসের সাথে হয়তো তার কলিশন হলো, আবার আরেক জায়গায় গেল, আরেকটা ইলেকট্রনের সাথে তার কলিশন হলো। এই কলিশন গুলোর জন্য এটার ভেলোসিটি খুব বেশি বাড়ার সময় পায় না। তোমরা নর্মালি চিন্তা করে দেখো, যে একটা একটা বলের কথাই চিন্তা করো, একটা বল যদি আমি জোরে ছুড়ে দেই, এটা তো অনেক ভেলোসিটিতেই যেতে থাকবে, কিন্তু বলটা যদি ছুড়ে মারার পর কন্টিনিউয়াসলি বিভিন্ন জায়গায় ধাক্কা খেতে থাকে বা বিভিন্ন জায়গায় ড্রপ খেতে থাকে, এটার ভেলোসিটি কি কমে আসবে না? এইখানে ওই ঘটনাটাই ঘটছে, যে শুরুর দিকে বাড়তে থাকে ঠিক আছে, কিন্তু যখন ভেলোসিটি বেশি থাকে সেটা এত তাড়াতাড়ি একটার পর একটা কলিশন হয় বা এত তাড়াতাড়ি একটার পর একটা ধাক্কা খায়, যেখানে ভেলোসিটিটা আস্তে আস্তে ফিক্সড হয়ে যায়, এটা আর খুব বেশি বাড়ার সুযোগ পায় না। এই ঘটনাটাকেই বলা হয় ভেলোসিটি স্যাচুরেশন। এবং যেই ভেলোসিটিতে গিয়ে এটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, ফিক্সড হয়ে যাচ্ছে, সেটাকে আমরা ভি স্যাট এটা দিয়ে প্রকাশ করি, ভি স্যাট। তাহলে দেখো এখানে কথাটা কি বলা আছে, ইফ দ্য ইলেকট্রন if the electric field approaches sufficiently high levels no longer, sorry, V no longer follows E linearly। যদি ইলেকট্রিক ফিল্ডটা হাই লেভেলে চলে আসে, তখন ভি ই কে লিনিয়ারলি আর ফলো করে না। তাহলে কি হচ্ছে, দিস ইজ বিকজ দ্য ক্যারিয়ার্স collide with the lattice so frequently and the time between the collisions is so short that they cannot accelerate much। যেটা বললাম যে ল্যাটিস বলতে বোঝানো হচ্ছে ফিক্স পার্ট গুলাকে, যে এই ক্যারিয়ার গুলা ল্যাটিসের সাথে এত তাড়াতাড়ি মানে এত ফ্রিকুয়েন্টলি কলিশন এর হতে থাকে, এবং এই দুইটা কলিশনের মধ্যে টাইম এত কম, এই কারণে এটার এক্সেলারেট করার খুব বেশি সুযোগ পায় না। অ্যাজ এ রেজাল্ট ভি ভ্যারিজ সাবলিনিয়ারলি মানে লিনিয়ার আর নাই, এটা আস্তে আস্তে বাঁকা হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে সাবলিনিয়ারলি at high electric field, eventually reaching a saturated level Vsat। তার মানে Vsat এ গিয়ে এটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। This phenomenon is called velocity saturation। তো velocity saturation কাকে বলে, এই সংজ্ঞাটা এখান থেকে দেখে রাখবেন, এটা একটা শর্ট নোট টাইপের দরকার হতে পারে অনেক সময়, ঠিক আছে? একটা জিনিস একটু মনে রাখো, যে নরমালি সিলিকনের জন্য এই Vsat এর ভ্যালুটা মোটামুটি ফিক্সড, এটা হলো 10⁻7 সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হলো সিলিকনের জন্য, সিলিকনের জন্য ভি সেটের ভ্যালুটা, স্যাচুরেশন ভেলোসিটিটা 10⁻7 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে চিন্তা করে দেখো 10⁻7 সেন্টিমিটার পার সেকেন্ড মানে কি, আমরা যদি এটাকে মিটারে বলি 10⁵ মিটার পার সেকেন্ড, তার মানে সিলিকনের মধ্যে বা আমরা যে ইলেকট্রনিক ডিভাইস গুলো ইউজ করছি, যে কম্পিউটার বলো অথবা আমাদের মোবাইল ফোন বলো, এখানে কিন্তু সবসময় সিলিকনের স্যাচুরেশন ভেলোসিটিতেই এই ইলেকট্রন গুলো মুভ করে। তাহলে ইলেকট্রন গুলো মুভ করছে কত স্পিডে, 10⁵ মিটার পার সেকেন্ড। 10⁵ মিটার পার সেকেন্ড মানে কি, প্রত্যেক সেকেন্ডে 1,00,000 মিটার। 1,00,000 মিটারকে আমি যদি কিলোমিটারেও হিসাব করি কত হয়, 100 কিলোমিটার। তার মানে এক সেকেন্ডে ইলেকট্রন গুলো 100 কিলোমিটার ভেলোসিটিতে মুভ করছে আমাদের নর্মালি যে হাতে যে মোবাইল ফোন বা কম্পিউটার আছে এর মধ্য দিয়ে। তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, যে এটা হলো সিলিকনের
ভেলোসিটি স্যাচুরেশন বা স্যাচুরেশন ভেলোসিটি। অন্য সব ম্যাটেরিয়ালের আরো বেশিও আছে, অনেক ম্যাটেরিয়াল। বুঝা গেছে? ভেলোসিটি স্যাচুরেশন। জি স্যার। 10⁻7? 10⁻7 হলো সেন্টিমিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে বললে কত? 10⁵ আর কিলোমিটারে যদি আমরা হিসাব করি 10⁻²। তার মানে 100 কিলোমিটার পার সেকেন্ড আসলে হিসাবে। 1 সেকেন্ডে 100 কিলোমিটার বেগে যাচ্ছে ইলেকট্রন গুলা। আচ্ছা দেখো, এখানে ভেলোসিটি স্যাচুরেশনের কিছু ইকুয়েশন দেয়া আছে। সবগুলো ইকুয়েশন নিয়ে আমাদের হিসাবের দরকার নেই। তোমরা একটা কাজ করবা, তোমরা শুধু এই ফাইনাল ইকুয়েশনটা দেখে রাখবা। এই যে একদম লাস্টের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা দেখো, তাহলেই চলবে। আগের ইকুয়েশন গুলো লাগবে না। এখানে যেটা ভি বলতে বোঝানো হচ্ছে কোন অবস্থায়, যে কোনো জায়গায়। ধরলাম আমরা এই পজিশনের ভেলোসিটিটা জানতে চাচ্ছি, এই পজিশনের ভেলোসিটিটার আমরা নাম দিলাম, এই জায়গায় এটার নাম দিলাম ভি। এটা হলো এই ভি। মিউ নট মানে কি? মিউ নট হলো একদম শুরুতে যে মিউ ছিল, একদম শুরুতে তো মিউ এর ভ্যালুটা ফিক্স ছিল, ওটাকে বলা হচ্ছে মিউ নট। এই যে দেখো এই পাশে লেখা আছে লো ফিল্ড মোবিলিটি। বি এখানে দরকার নাই, বি এর হিসাবের এখানে দরকার নাই। ভি সেট হলো স্যাচুরেশন ভেলোসিটি, আর ই তো যে ইলেকট্রিক ফিল্ড আমরা দিচ্ছি। তো লাস্টের এই ফাইনাল ইকুয়েশনটা তোমরা দেখে রাখো। এটা আমাদের ভেলোসিটি মানে স্যাচুরেশন ভেলোসিটি না, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ইকুয়েশন। যে কোনো মুহূর্তের ভেলোসিটি কত সেটা বের করার জন্য এই ইকুয়েশনটা আমরা ইউজ করি। ঠিক আছে? এখন দেখো ডিফিউশন। একটু আগে আমরা দেখে আসলাম কি ড্রিফট। ড্রিফট কি ছিল? যখন কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার কারণে ইলেকট্রন গুলা মুভ করছিল, সেই তখন আমরা সেই মুভমেন্টটাকে বলেছিলাম ড্রিফট। ডিফিউশন জিনিসটা কি? ডিফিউশনের জন্য মেইন কথা হলো এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, ইলেকট্রিক ফিল্ডের কোনো এখানে উপস্থিতি থাকবে না। এখানে ডিফিউশন বলতে যেটা বোঝানো হচ্ছে, ডিফিউশনের সোজা বাংলায় যদি আমি বলি, ডিফিউশন মানে হলো ব্যাপন। ব্যাপন টার্মটার সাথে তো তোমাদের পরিচিত, যে ব্যাপন মানে কি? যে কোথাও যদি আমাদের একটা পারফিউমের বোতল থাকে, বোতলটা খুলে রাখলে কি আমরা রুমের মোটামুটি সব জায়গা থেকে একটা ওই পারফিউমের স্মেলটা পাই। সুগন্ধ পাই। হ্যাঁ, এই এই টেকনিকটাকেই বলা হয় ব্যাপন, যেটাকে ইংলিশে বলে ডিফিউশন। তাহলে ডিফিউশনের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি? দেখো এখানে লেখা আছে, if charge carriers are injected into a semiconductor, it begins to diffuse. That is, they tend to flow from a region of high concentration to regions of low concentration to create a uniform density even in the absence of an electric field. মানে এখানে ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সের দরকার নেই, অ্যাবসেন্ট থাকা অবস্থাতেই ইলেকট্রন বা হোল গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো করতে থাকে। দিস ফেনোমেনন ইজ নোন অ্যাজ ডিফিউশন। এই ফেনোমেননটাকেই বলা হয় ডিফিউশন। ঠিক আছে? এখন ডিফিউশনের ব্যাপারে এখানে যে জিনিসটা দেয়া আছে দেখো, এই একটু গ্রাফিক্যালি এখানে বলা আছে। সেটা হলো, ধরলাম এই ডিরেকশনটা হলো এক্স, আর এই ডিরেকশনটাকে আমরা বলছি ডিফিউশন। যে হচ্ছে ডিফিউশনের একটা টার্ম আছে ডিআই বা ডিএন বলি, যেহেতু আমরা এটা ইলেকট্রন নিয়ে যদি চিন্তা করি ডিএন। তাহলে কি এই পজিশনটা, এই পজিশনটাই ধরলাম এখানে এই জিরো পজিশন, এটাই হলো জিরো পজিশন। যেখানে ইনজেকশন অফ ক্যারিয়ার্স মানে যেখানে ইনজেক্ট করা হচ্ছে সেই পজিশনটাকে জিরো ধরে নিলাম। আর যত দূরে যাবে তত হলো এই এক্স এর ভ্যালুটা বাড়তে থাকে। তাহলে যে জায়গায় ইনজেক্ট করা হবে সে জায়গায় কি ডিএন, ডিএন এর ভ্যালুটা হাইয়েস্ট থাকবে, এবং যত দূরে যাবে এটা আস্তে আস্তে এরকম কমতে থাকে। এই যে এইখানে যে গ্রাফটা দেখছো, এই গ্রাফটা দিয়ে আসলে বেসিক্যালি এই জিনিসটাকেই ডিনোট করেছে, এখানে যে কমে যাচ্ছে। ঠিক আছে? দেখো
ডিফিউশনের ক্ষেত্রে যে কারেন্টটা তৈরি হবে সেই কারেন্টটাকে বলা হচ্ছে ডিফিউশন কারেন্ট। এই ডিফিউশন কারেন্টের মানে কারেন্টের ভ্যালু তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। এক নাম্বার হলো আমরা যেই ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে ডিফিউশনটা করব সেই ম্যাটেরিয়ালের ডিফিউশনের ভ্যালুটা কত, সেই ম্যাটেরিয়ালের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কত। যত বেশি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে তত বেশি কারেন্ট যাবে। তাহলে কি এখানে I is proportional to A, এটা একটা জিনিস। দুই নাম্বার জিনিস যেটা dN by dx, dN by dx বলতে যেটা বোঝানো হয়, এই যে আমরা একটু আগে যে গ্রাফটা দেখলাম, এই গ্রাফের কথা চিন্তা করো। এই পাশে ছিল x, এই পাশে ছিল n। তাহলে কি n এর কনসেন্ট্রেশন কি আস্তে আস্তে কমে যাচ্ছে এই পাশে। তাহলে যে কোনো একটা জায়গায় যদি আমরা ক্ষুদ্র জায়গা নিয়ে চিন্তা করি, এইটুকুকে আমরা চিন্তা করতে পারি এই ভ্যালুটা হলো dn, আর এই বরাবর এই পাশে যদি আমরা চিন্তা করি এই ভ্যালুটা হলো dx। তাহলে এই ভ্যালুটা যত বেশি হবে কারেন্টের ভ্যালুটা তত বেশি। এই ভ্যালুটা বেশি হওয়া মানে কি, দেখো এখানে dn উপরে আছে dx নিচে, তাহলে কি dn এর ভ্যালুটা বেশি, তখন কি ব্যাপারটা এরকম থাকবে। এরকম থাকলে কারেন্ট বেশি হবে। যদি এটা স্লোপটা কম হয় এরকম, তাহলে কারেন্টের ভ্যালু কম হবে। তাহলে কি কারেন্টের ভ্যালুটা dn বাই dx এই স্লোপের উপর ডিপেন্ড করবে। তাহলে এই দুটাকে যদি আমরা একসাথে কম্বাইন করি, কম্বাইন করলে কি লিখতে পারি, ও আরেকটা জিনিস হলো কি পরিমাণ চার্জ আছে তার উপরে ডিপেন্ড করবে। তো এটার সাথে আসলে চার্জও গুণ হয়ে যেতে পারে। তাহলে I is proportional to কি a q dn by dx। এই যে দেখো এই পাশ থেকে dn by dx আসলো, এই পাশ থেকে a আসলো, আর মাঝখানে q হলো একটা ইলেকট্রন বা হোলের চার্জ। এবার I এর ভ্যালুটা কি লেখা যায়, আগের মতোই প্রপোর্শনাল সাইন তুলে দেওয়ার জন্য আমরা একটা নতুন কনস্ট্যান্ট নিয়ে আসলাম dn। এই dn কে বলা হচ্ছে ডিফিউশন কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট এনে প্রপোর্শনাল সাইন তুলে দিয়ে ইকুয়াল টু দিয়ে দিলাম। তাহলে I ইকুয়াল টু কি আসলো, a ইকুয়াল টু I ইকুয়াল টু a q dn বাই dx। ঠিক আছে, এটা হলো আমাদের ডিফিউশন কনস্ট্যান্ট। ডিফিউশন কনস্ট্যান্ট যদি আমাদের চলে আসে, এবার চিন্তা করে দেখো, এটা গেল I এর ভ্যালু। আগের মতোই j এর ভ্যালু যদি বের করি, j মানে কি I বাই n, I বাই a। আমরা জানি কি একটু আগেও বললাম, j মানে হলো I বাই a। তাহলে আগের ইকুয়েশনে দেখো, আগের ইকুয়েশনে ছিল j q q a dn dn বাই dx। ওইখান থেকে a ভাগ হয়ে চলে যাবে, শুধুমাত্র থাকবে q dn dn বাই dx। ঠিক সিমিলারলি আমরা যখন হোল নিয়ে কাজ করব jp, তখন এই যে একটা মাইনাস সাইন আসবে। এটাও তোমরা দেখবা যে মাইনাস সাইনটা আসে কারণ হলো হোল নিয়ে যখন চিন্তা করব, হোলের জন্য ইলেকট্রনের জন্য যেটা হয় যে এমনিতে স্লোপের একটা মাইনাস আছে। আমি আগের ইকুয়েশনে আবার আগে গ্রাফটা আরেকবার বলি। দেখো এখানে dn বাই dx এর স্লোপটা কি এরকম ছিল না, একটু আগে যে গ্রাফটা দেখে আসলাম আগের স্লাইডেও ছিল। এইটার কথা যদি চিন্তা করি, তাহলে এই জায়গায় স্লোপের ভ্যালুটা কত হয়। এখানেই দেখো যে তোমার স্লোপ হচ্ছে কি নেগেটিভ, তাই না। যে আমরা তো নর্মালি জানি যে আমরা যদি গ্রাফের কথা চিন্তা করি, এই দিকের হলো স্লোপ পজিটিভ, এই দিকের স্লোপ কি নেগেটিভ। তাহলে এই জায়গার যে ভ্যালুটা আছে বা এই জায়গার যে স্লোপের শেপ, এটা তো আসলে এইটার মতন। তাহলে কি এখানে স্লোপ নেগেটিভ, স্লোপ নেগেটিভ হবার কারণে একটা মাইনাস সাইন আসে, এবং এই মাইনাস সাইন আরেকটা মাইনাস সাইনের সাথে গুণ হয়, সেটা হলো ইলেকট্রনের চার্জের মাইনাস সাইন। এই দুইটা গুণ হয় আলটিমেটলি আমাদের এই এই জায়গায় কোনো মাইনাস সাইন নাই। কিন্তু হোলের কথা যদি চিন্তা করি, হোলের জন্য এই জায়গার ক্ষেত্রে একটা মাইনাস তো আছে, কিন্তু হোলের চার্জের তো আর মাইনাস নাই। তার মানে গুণ করলে ওই একটা মাইনাস সাইন থেকে যাবে। এই কারণে ইলেকট্রনের চার্জ ডেন্সিটি যখন বলবো বা কারেন্ট ডেন্সিটি তখন পজিটিভ, আর হোলের জন্য যদি বলি তখন নেগেটিভ আসে। এরপর ফাইনাল ডিফিউশন কারেন্ট আমরা বের করবো, এই দুইটাকে যোগ করে দিই। এই দুইটাকে একটার সাথে আরেকটা যোগ করলেই ফাইনাল ডিফিউশন কারেন্টটা চলে আসবে। এটা হলো আমাদের ডিফিউশন কারেন্টের ফাইনাল ভ্যালু। এই দুই ইকুয়েশন থেকে কিউটাকে কমন নেওয়া হয়েছে, dn বাই dx মাইনাস dp বাই dx।
এখন ডিফিউশন কারেন্টের ব্যাপারটা যদি বোঝা যায়, একটা জিনিস একটু মনে করে দেখো, আমরা যখন ড্রিফট কারেন্ট নিয়ে চিন্তা করলাম, ড্রিফট কারেন্টের একটা টার্ম ছিল একটা কনস্ট্যান্ট। ড্রিফট কারেন্টে আমরা একটা কনস্ট্যান্ট এনেছিলাম, সেটা ছিল কি মোবিলিটি মিউ। আর ডিফিউশন কারেন্টে একটা কনস্ট্যান্ট আনলাম, সেটা হলো ডি। ডিফিউশন কারেন্টের জন্য ডি আর ড্রিফট কারেন্টের জন্য মিউ, দুইটা কনস্ট্যান্ট আনা হয়েছে কারেন্টের ক্যালকুলেশনে। এই মিউ আর ডি এই দুইটা নিজেদের মধ্যে যে রিলেশন, এই রিলেশনটা হলো ডি বাই মিউ ইকুয়াল টু কেটি বাই কিউ। এটা হলো একটা একদম ফিক্সড ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে আইনস্টাইন রিলেশন। এই যে এই ইকুয়েশনটা কি বলা হয়, আইনস্টাইন রিলেশন। কেটি বাই কিউ কোনটা কি জিনিস, এখানে কে হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট। গত ক্লাসে তোমরা যেই এক্সাম্পলটা করলে ওইখানে দেখবো বোল্টজম্যান কনস্ট্যান্ট ছিল। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না কথা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে ওটাই বললাম যে এই ডিফিউশন কনস্ট্যান্ট এবং মোবিলিটি এই দুইটার মধ্যে রিলেশনটাকে বলছি কেটি বাই কিউ। এখানে কে হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট, যেটা তোমরা ওই আগের ইকুয়েশন গত ক্লাসেও দেখেছো। এটা তোমাদের ক্যালকুলেটরে আছে, দেখবা এটার ভ্যালু হলো 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার কেলভিন। টি এর ভ্যালুটা হলো কেলভিন, কেলভিনে টেম্পারেচার কত সেটা, আর কিউ হলো একটা ইলেকট্রনের চার্জ কত সেটা। তোমরা যদি রুম টেম্পারেচারের কথা চিন্তা করো, যে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, ওইটাকে কেলভিনে নিয়ে তোমরা যদি হিসাব করো, সবসময় দেখবা এই ভ্যালুটা 25 থেকে 26 মিলি ভোল্ট এরকম রেঞ্জে একটা ভ্যালু আসে। 25 থেকে 26 এরকম একটা ভ্যালু আসে মিলি ভোল্ট। এই ডি বাই কিউ, ডি বাই মিউ এর ভ্যালু, ডি বাই মিউ কে আরেকটা টার্ম দিয়ে অনেক জায়গায় প্রকাশ করা হয়, এটাকে বলা হয় ভিটি। ভিটি মানে হলো থার্মাল ভোল্টেজ। এই যে ডান দিকের ভ্যালুটা যেহেতু একটা ভোল্টেজ, ইউনিটটা কি আসলো ভোল্ট, মিলি ভোল্ট বা ভোল্ট, তার মানে কি এটা হলো একটা ভোল্টেজ। এবং এটা ডিপেন্ড করছে কি, কে আর কিউ এই দুটো তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটা বেসিক্যালি ডিপেন্ড করছে এই কি এর উপর। এই কারণেই এটাকে বলা হয় থার্মাল ভোল্টেজ, যে একটা টেম্পারেচারের উপর এই ভোল্টেজটা ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে আইনস্টাইন রিলেশন কি, যে আমাদের দুইটা যে কনস্ট্যান্ট মোবিলিটি আর ডিফিউশন কনস্ট্যান্ট, এই দুইটাকে আমরা যদি একসাথে একটা ইকুয়েশনের মধ্যে চিন্তা করি, তাহলে আমরা পাই ডি বাই মিউ, যেটা ভ্যালু হলো কেটি বাই কিউ এর সমান। এই রিলেশনটাকে বলা হচ্ছে আইনস্টাইন রিলেশন, এবং এটাকে হিসাব করলে যেটা রুম টেম্পারেচারে এই ভ্যালুটা পাওয়া যায় 25 থেকে 26 মিলি ভোল্ট এই রেঞ্জে। বুঝা গেছে? তাহলে আজকের জি স্যার। স্লাইড এই পর্যন্তই থাকছে। আজকে আমাদের টপিক মোটামুটি এই কয়টাই থাকবে। আমাদের যে জিনিসগুলো দেখানো হলো, তাহলে কি মডিফিকেশন অফ ক্যারিয়ার ডেনসিটিস, এটা প্রথমে বললাম। মডিফিকেশন অফ ক্যারিয়ার ডেনসিটিস এর ভেতরে কি নিয়ে আলোচনা হলো, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কি, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কি, ডোপিং কি, পি টাইপ কি, এন টাইপ কি, এগুলো নিয়ে আলোচনা হলো। তারপর পি টাইপ আর এন টাইপে ইলেকট্রন আর হোল কিভাবে ক্যালকুলেশন করে বের করতে হয় সেটা। তারপরে আসলো ট্রান্সপোর্ট অফ ক্যারিয়ার্স। ট্রান্সপোর্ট অফ ক্যারিয়ার্স এর মধ্যে কি কি জিনিস আসলো, ট্রান্সপোর্ট অফ ক্যারিয়ার্স এর মধ্যে প্রথমেই আসলো ড্রিফট, ড্রিফট থেকে আসলো ড্রিফট কারেন্ট, ড্রিফট কারেন্টের ক্যালকুলেশন দেখলাম। তারপর আসলো ভেলোসিটি স্যাচুরেশন, তারপর আসলো ডিফিউশন কারেন্ট, এরপর আমরা ডিফিউশন কারেন্টেরও ক্যালকুলেশন দেখলাম। তারপরে আসলো ফাইনালি আইনস্টাইন রিলেশন। তো মোটামুটি আজকের ক্লাস আমি এখানে এই পর্যন্ত ভিডিওতে শেষ করছি। তোমাদের কারো কোনো কনফিউশন থাকলে বা কোশ্চেন থাকলে সেটা বলতে পারো। স্যার এই ফাইলটা আমরা কোথায় পাবো? কথা বুঝি নাই, একজন বলো, একজন একজন বলো। স্যার মানে এই স্লাইডের ফাইলটা আর কি আমরা কোথায় পাবো? স্লাইডটা আমি দিয়ে দিব ক্লাসে, এখনই দিয়ে দিব ভিডিওটা শেষ করে। ওকে স্যার।
ওকে স্যার। এমনিতে কোনো টপিকের ভিতরে কোনো কনফিউশন আছে? আপাতত স্যার আচ্ছা ঠিক আছে, স্যার এখন না এটার থাকলেও ভিডিওটা আপলোড সমস্যা নাই। করবেন না স্যার? কোনো কনফিউশন হ্যাঁ। ধরতে পারতেছি না, একটু স্টাডি। আচ্ছা হ্যাঁ, স্যার নিজেরা এটা দেখো ভিডিওটা যদি যত কোনো confusion তাড়াতাড়ি থাকে করা আমাকে যায় বলো। স্যার এটা একটু আপলোড করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, ভিডিওর Problem হলে আমরা নেক্সট ক্লাসে ঠিক আছে, তাহলে আমি জুম Close মিটিংটা করতে পারবো, আপাতত স্যার। ক্লোজ করছি। তোমাদের আমি এগুলো ওই গুগল ক্লাসরুমে দিয়ে দিব, আগে স্লাইডটা দিয়ে দিচ্ছি এখন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।